হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীতে যেটা আলোচনা করব শেষ ক্লাসে 6 নম্বর চ্যাপ্টার যেটা আমরা পড়াচ্ছিলাম প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল বলে। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা যে বল এবং শক্তির ধারণা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম কি যে বল প্রকৃতপক্ষে যতগুলো বল আমরা বাস্তব জীবনে দেখি না কেন, প্রধানত 4টা ফান্ডামেন্টাল ফোর্স অর্থাৎ 4টি মৌলিক বল কিন্তু দিয়েই সমস্ত বলগুলো ব্যাখ্যা করা যাবে। তো সেই যাই হোক, আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে আমরা একটা বিশেষ প্রকারের বলটাকে সর্বদা কিন্তু অনুধাবন করে থাকি ও বুঝতে পারি যে ওটা কিছু একটা ওটার জন্যই হচ্ছে। সেই ধরনের একটা বল হচ্ছে কিনা ঘর্ষণ বল। তো এই বলটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই বলটা কিভাবে আমাদের বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে সেটা সম্পর্কে জানবো, এবং সঙ্গে সঙ্গে এই বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই ব্যাপারটাও আমরা জানব। ঘর্ষণ বল বলতে কি বোঝো? তো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব ঘর্ষণ বল জিনিসটাকে। তো আমরা কোনো একটা ধরো বলছি একটা বলকে, একটা খেলার ফুটবলকে একটা ছেলে কি করলো, তার যে শক্তি রয়েছে সে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে খেলার মাঠে সে ফুটবলটাকে গড়িয়ে দিল। ফুটবলটা এখন কিছু দূর গড়িয়ে যাওয়ার পর কিন্তু স্থির হয়ে যাবে। আবার যদি দেখি, আবার এই যে ফুটবলটাকে নিয়ে যদি বাড়িতে সে মেঝের উপরে, এটা যদি বাড়ির মেঝে বলি, সে মেঝেতে যদি পা দিয়ে সে ধাক্কা দেয়, আমরা দেখবো যে এখানে অনেক দূর চলে যাবে, গিয়ে আবার সে স্থির হবে। তাহলে এই যে কোনো একটা বস্তু গতিশীল ছিল যেটা ধীরে 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 গতি হারিয়ে যাচ্ছে, এর পেছনে দায়ী কি বল? অর্থাৎ এখানে যে একটা বল প্রয়োগ করা হয়েছিল, সেই বল প্রয়োগের যে ব্যাপারটাকে, বল প্রয়োগের ফলাফলটাকে কমাতে চেষ্টা করছে নিশ্চয়ই কিছু একটা বল, তাই সেই বলটা কিন্তু ধীরে 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 স্থির হয়ে যাচ্ছে। তাহলে সেই যে বিপরীত অভিমুখে একটা বল প্রযুক্ত হচ্ছে যে ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রেও তাহলে যখনই কোনো একটা বস্তু কোনো একটা তলের উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন কি হয় যে ওর তলই, ওই বস্তুর তলই কি হয়, ওই বস্তুর উপর বিপরীত মুখে একটা বল প্রয়োগ করতে থাকে। সেই যে বলটাকে আমরা বলবো কিন্তু ঘর্ষণ বল। অর্থাৎ কি, যখন এখানে তাহলে এই বলটা এই মেঝের উপরে যে একটা ফুটবল গড়িয়ে যাচ্ছে, তাহলে এই ফুটবলের উপর বিপরীত দিকে একটা কিন্তু বল প্রয়োগ করছে কে? মেঝের তলটা ফুটবলের তলের উপর স্পর্শক বরাবর কিন্তু একটা বল প্রয়োগ করছে। তাহলে কখন বল প্রয়োগ, যখন কি বস্তুটা স্থির হয়ে পড়েছিল তখন কি এই বলটা ছিল? তখন কিন্তু এই বলটা কোনো ছিল না। F সমান 0, F যে ঘর্ষণ বলটা এইদিকে, এটা কিন্তু 0 ছিল। কিন্তু যখনই গড়তে শুরু করেছে, গতিশীল হওয়া শুরু করেছে, অর্থাৎ গতি নিতে শুরু করেছে, অর্থাৎ যখনই স্থির হয়ে গেল তখন এই বলটা 0 হয়ে গেল। যখন এই গতিতে আছে তখনই কিন্তু এই বলটা কিন্তু 0 নয়। অর্থাৎ ঘর্ষণ বল কখন ক্রিয়াশীল হয়? যখন কোনো একটা বস্তু কোনো একটা তল বরাবর গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখনই সেই বস্তুর গতিকে বাধা দেওয়ার জন্য সৃষ্টি হয়ে যাবে আরেক প্রকারের বল, যাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলের ফলে আমরা দেখে থাকি যে তাপ উৎপন্ন। আমরা যখন হাতে হাত ঘষতে থাকি, এই ঘর্ষণ বলের ফলেই কিন্তু ধীরে ধীরে আমাদের হাতে যে ধীরে ধীরে তাপ উৎপন্ন হতে শুরু করে। কিংবা আমরা যে উদাহরণগুলো এখানে বইতে দেওয়া রয়েছে, এইগুলো ঘর্ষণই কিন্তু তাপ সৃষ্টির জন্য প্রধান দেয়। তো যে কোনো জায়গায় যখন কোনো বস্তুকে ঘর্ষণ করা হয়, তোমরা দেখবে এই যে বিভিন্ন লোহার দোকানে, যেখানে গ্রিলের দোকান রয়েছে, সেই দোকানে তারা মেশিনে কাজ করে, সেই মেশিনের সাহায্যে যখন কাটছে বারবার সেই যে ব্লেডটা বারবার ঘর্ষণ হচ্ছে, সেখানে কিন্তু গরম হয়ে উত্তপ্ত হয়ে ওঠে। তাহলে ওই যে ঘর্ষণ শক্তিটা, ঘর্ষণ বলটা যে কাজ করছে, সেই কার্যটা শক্তিতে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এই তাপ শক্তির মূল উৎস হচ্ছে কিন্তু ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলের ফলে, অর্থাৎ বাস্তব প্রত্যেক জীবনে এই ঘর্ষণ বলটা কিছু সুবিধা এনে দিচ্ছে। কি কি সেই সুবিধা এনে দিচ্ছে? এই যে তাপ উৎপন্ন হচ্ছে, ঘর্ষণ বলের কি কি সুবিধা? এই যে তাপ উৎপন্ন করছে, এই তাপ
উৎপন্ন করতে পারছে। এই তাপ উৎপন্ন হওয়ার জন্য আমরা দেশলাই কাঠিকে জ্বালালে, ঘর্ষণ করলে, বারবার ঘর্ষণ করলে করলে এই বারুদের যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকছে, বারুদের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন ওই বারুদের জ্বলনাঙ্ক অর্থাৎ যে তাপমাত্রায় জ্বলতে শুরু করবে সেই তাপমাত্রায় পৌঁছে গেলে সে জ্বলে উঠবে। অর্থাৎ এই যে দেশলাই যে কাঠি এই যে জ্বলে উঠছে, দেশলাই কাঠির জ্বলা, এটাও কিন্তু এই ঘর্ষণের ফলেই কিন্তু একটা সুবিধা হয়েছে। তাছাড়া এই ঘর্ষণটা আছে বলে কি কি সুবিধা হচ্ছে, তাপ উৎপন্ন যেমন হচ্ছে, আমরা ঘর্ষণ থাকা মানে কি তার গতিকে বাধা দেয়। তাহলে আমরা এই পেন দিয়ে যে লিখতে পাচ্ছি এটা কিন্তু ঘর্ষণটা আছে বলেই লিখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের পেন যদি এখানে বাধা না দিত আমাদের বোর্ডটা, তাহলে কি হতো, আমাদের পেনটা সরাসরি চলে যেত, কোনো কিন্তু কালি ওখানে উঠতো না। বোর্ড ওখানে বাধা দিচ্ছে বলে কিছু কালিকে ও টেনে টেনে রেখে দিচ্ছে। দ্বিতীয়ত কি, আমরা লিখতে পাচ্ছি, কিছু কিছু সহজ জিনিস আমরা এখানে উল্লেখ করছি, যেমন হাঁটাচলা করতে পারছি। আমাদের এই যে পায়ের সঙ্গে আমরা যে রাস্তায় যে চলাচল করছি সেই রাস্তার সঙ্গে পায়ের তলের একটা ঘর্ষণ বল আছে বলেই আমরা কিন্তু চলাচল করতে পারছি। কিংবা না হলে আমরা তো পা স্লিপ করে পড়ে যেতাম। যখন আমরা অনেক সময় কি হয় কি পিচ্ছিল রাস্তায় কাদা হয়ে গেছে, সেই রাস্তায় আমরা অনেক সময় স্লিপ করে পড়ে যাই, তাহলে সেখানে ঘর্ষণ বল না থাকার জন্য সমস্যা হচ্ছে, তাহলে সেটা কিন্তু আবার সমস্যা। তাহলে হাঁটাচলা করতে পারা এটা ঘর্ষণ বল থাকার জন্যই কিন্তু হচ্ছে, হাঁটাচলা করতে পারি, হাঁটাচলাটা আমরা করতে পারছি। সেই জন্য বরফের উপর কিন্তু হাঁটাচলা করা অনেক কষ্টকর, বরফের এর উপর এর উপর কিন্তু আমরা স্লিপ করে পড়ে যাব। তাহলে সুবিধা কিছু রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। এই যে ঘর্ষণ বল থাকার জন্য আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় কাজে বাধার সৃষ্টি করে রাখছে। আমরা যখন কোনো সাইকেল চালানোর চেষ্টা করছি, সাইকেলটা কি হচ্ছে রাস্তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, রাস্তা ওকে টেনে রাখছে, তাহলে আমাদের গতিকে কমিয়ে দিচ্ছে। তো সেই জন্য ভালো মসৃণ রাস্তা হলে আমাদের চলাচলটা সুবিধাজনক হবে। তো সেই কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণের ফলে ক্ষয়ে যায়, তাহলে কিছু অসুবিধাও আছে, সুবিধাও যেমন আছে অসুবিধা আছে। এই অসুবিধাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেমন যে কোনো কিছুর ক্ষয় হয়ে যাওয়া, কোনো কিছু জিনিস ঘর্ষণের ফলে বারবার ঘর্ষণ হতে হতে কিন্তু ক্ষয়ে যাচ্ছে, সেই ক্ষয়ে গেলে ঘর্ষণের ফলে ক্ষয় হয়, তাহলে ক্ষয় হয়ে গেলে যে সেই যে যন্ত্রাংশটা বা কোনো বস্তুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা চলে আসছি এই ঘর্ষণের সুবিধা বা অসুবিধা সেই যাই হোক না কেন, এই ঘর্ষণ বলটা কোন কোন বিষয়ের উপর বা কিভাবে নির্ভর করে, বা এই ঘর্ষণের উৎপত্তির কারণ কি। তাহলে চলে আসছি ঘর্ষণ বলের উৎপত্তি। ঘর্ষণ বলের উৎপত্তির কারণ, ঘর্ষণ বলটা হচ্ছে কেন। তো আমরা যদি একটা মসৃণ তল তার উপর দিয়ে একটা ধরো বাক্সর মতো কোনো জিনিসকে আমরা টেনে নিয়ে যাচ্ছি, তখনও কিন্তু একটা না একটা ঘর্ষণ বল কাজ করবে, একেবারে মসৃণ তল বলে কোনো কিছুই হয় না। তো কারণ কি, আমরা যখন ওই তলটাকে এই যে জায়গাটাকে আমরা যদি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখব, তো আমরা কি দেখব না ওই তলগুলো কিন্তু অনেক এবড়ে খেবড়ে উঁচু নিচু, আণবিক স্কেলে যখন দেখব, খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখব বা লেন্স দিয়ে দেখব, কিন্তু দেখব যে তাদের তলগুলো কিন্তু এইরকম এবড়ো খেবড়ো অসমতল। তো সেই অসমতল তলের যখন পরস্পর কাছাকাছি চলে আসে পরমাণু বা অণুগুলো, তখন কি হয়, সেই অণু আর পরমাণুগুলোর মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এই যে অণু বা পরমাণু খুব কাছে চলে আসে, খুব কাছে চলে আসে, এবং খুব কাছে চলে আসলে কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল একটা থাকে, আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ বলের জন্যই কিন্তু ওর গতিটা বাধাপ্রাপ্ত হবে। যে গতি মানে ভি দিয়ে বোঝাচ্ছি, গতিটা কিন্তু বাধা দেবে, ওই আকর্ষণ বলকে আটকে রেখে পিছন দিকে টানার চেষ্টা করে। তো এই ধরনের ঘর্ষণ বলটা যেটা আমরা আলোচনা করছি সেটা বাস্তবে কিন্তু কঠিন পদার্থের মধ্যে ঘর্ষণ। তাহলে আমরা যেটা আলোচনা করছি এটা কিন্তু প্রকৃতপক্ষে কঠিন পদার্থের ঘর্ষণ বলটা আমরা আলোচনা করছি। তো এই ঘর্ষণ বলটা আবার কি কিসের উপর এবারে নির্ভর করে। তাহলে ঘর্ষণ বলের উৎপত্তির আণবিক কারণটা আমরা জেনে নিয়েছি, তার যতই মসৃণ তল হোক না কেন আণবিক স্কেলে কিন্তু ওখানে উঁচু নিচু অংশ রয়েছে। তাহলে এই ঘর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে, আর একটা আলোচনার যে অংশ আমরা আলোচনা করছি, এই যে ঘর্ষণ বল কি কি
বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করবে? আমরা যদি বলি 1 নম্বর পয়েন্ট হিসেবে বলবো যে যখন আমরা একটা কোনো মেঝেতে ধর ছোট্ট একটা বই পড়েছিল, এই বইটাকে আমি দড়ি বেঁধে টানতে চেষ্টা করছি, তাহলে একটা বইকে টানতে আমাকে দেখবো যে যতটা না কষ্ট হচ্ছে তার উপর আরো একটা বই যদি চাপিয়ে দিই তুলনামূলক একটু বেশি কষ্ট হবে, অর্থাৎ নিশ্চয়ই বেশি বাধা বল এখানে দেওয়া শুরু হয়েছে। তাহলে ঘর্ষণ বলটা কিন্তু বস্তুগুলোর যদি ভর বেড়ে যায় তখন কিন্তু এই ঘর্ষণ বলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ ঘর্ষণ বল এই যে বস্তুর ভর যাকে বলছি, এই ভর যদি বেড়ে যায়, যে তলের প্রতি নিয়ে যাচ্ছিল তার কিন্তু ঘর্ষণ বলের পরিমাণ বেড়ে যাবে। তো প্রকৃতপক্ষে কোনো বস্তুকে যখন কোনো মেঝের উপর বা কোনো জায়গায় রাখা থাকে, ওই বস্তুটাকে কি হয়, পৃথিবী টানার চেষ্টা করে। এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে কি এম জি বল দ্বারা টানার চেষ্টা করছে, এবং এই বলের নিউটনের তৃতীয় গতিসূত্র যখন আমরা জানবো, একটা বল যখন মেঝের উপর প্রয়োগ হচ্ছে, এই মেঝেও ওই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে। একে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। এই লম্ব প্রতিক্রিয়া অর্থাৎ বস্তুর ভর বেশি হওয়া মানে বস্তুর ওজনও বেশি, ওয়েটও বেশি, ওয়েট বেশি মানে একটা ওজন বলটা বেশি হওয়া মানে লম্ব প্রতিক্রিয়া মানটাও বেশি। অর্থাৎ এই লম্ব প্রতিক্রিয়া বেশি হলেই কিন্তু ঘর্ষণ বলটা বেশি হবে। তো আমরা কেন লম্ব প্রতিক্রিয়া বললাম, কারণ ঘর্ষণ বলটা যখন এই মেঝে বরাবর টানলে শুধু হয় না, যখন আমি ধরো বলছি, সাপোজ একটা উদাহরণ বলছি, একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই দেওয়ালের গায়ে আমি কোনো একটা বইকে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করছি, এখানে বল প্রয়োগ করছি, তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলটার কার জন্য সৃষ্টি হচ্ছে? এই যে বইটা আমরা বলছি, এই বইটা কিন্তু নিচের দিকে পড়ার চেষ্টা করছে, তাহলে ঘর্ষণ বল কিন্তু এই তল বরাবর সৃষ্টি হবে। তো এই তল বরাবর যে সৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু এই তলের উপর যে বল আমি চাপ দিয়ে ধরে রেখেছি, এই চাপটাই কিন্তু এক্ষেত্রে এসে এই পাশের বইয়ের এই পাশে দেওয়ালে চাপ সৃষ্টি করবে, এবং ওই বলটাই লম্ব প্রতিক্রিয়া হবে, এই এফ বলটাই লম্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কিন্তু এই বস্তুটার, এই বইটার যে ভর যদি এম জি হয়, এই এম জি ভর বা বস্তুটার যে ওজন, এখানে কিন্তু ঘর্ষণ বল সৃষ্টি করছে না। কি বলছি, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল সৃষ্টি করার সময় আমাদের সবসময় লম্ব প্রতিক্রিয়াটাকে ক্যালকুলেশন বা হিসাবের মধ্যে ধরতে হবে। যেই প্রতিক্রিয়াটা এই তল দিচ্ছে, সেই বলের জন্যই কিন্তু ঘর্ষণ বলটা সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে বস্তুর ভরটা কিন্তু, ওজনটা কিন্তু লম্ব প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী হচ্ছে না। তো সেই জন্য আমরা ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে গেলে বলবো যে লম্ব প্রতিক্রিয়া অর্থাৎ লম্বভাবে তল, ওইখানে যে তলের উপর বস্তুটা রয়েছে বা গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই তল লম্বভাবে যে বল দিচ্ছে তাকে বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তো এক্ষেত্রে বস্তুটার ওজন যেহেতু লম্বভাবে পড়ছিল, তার বিপরীতমুখী বলটাই লম্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই লম্ব প্রতিক্রিয়ার মান এক্ষেত্রেই কিন্তু এমজি। কিন্তু এক্ষেত্রে কিন্তু লম্ব প্রতিক্রিয়ার মান এমজি নয়, এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়ার মান যেখানে তলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা, তাহলে এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে প্রযুক্ত বলটা। এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া, এটা লম্ব প্রতিক্রিয়া নয়। বোঝা গেছে? তাহলে সেই জন্য আমরা সবসময় লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বলে বললাম। তো বস্তুটার ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করে না। আমি যদি মেঝের উপর যে রাখা বইটাকে লম্বা পাশ দিয়ে, চাপটা পাশ দিয়ে না রেখে যদি যে প্রস্থ বরাবর রেখে টানার চেষ্টা করি, আমাকেও সেই একই পরিমাণ বল দিতে হবে। অর্থাৎ এখানে শুধু লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, কিন্তু কোনো ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে বস্তুটার সঙ্গে ওই যে তলের উপর গতিশীল হওয়ার চেষ্টা করছে, যে ক্ষেত্রফলটা তার সঙ্গে আটকে আছে, সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা গুরুত্বপূর্ণ। আর কি, তাহলে এই দুটো বিষয়ের উপর কিন্তু বেসিক্যালি নির্ভর করে। তাহলে সাধারণত লম্ব প্রতিক্রিয়ার উপরই ঘর্ষণ বলটাকে নির্ভর করতে আমরা দেখব, কোনো ক্ষেত্রফলের উপর কিন্তু আমরা নির্ভর করতে দেখব না। তো এছাড়া ঘর্ষণ বলের প্রকৃতির উপর কিন্তু, এই তলের প্রকৃতির উপর কিন্তু একটা নির্ভর করে, ওই তলটা কি প্রকৃতির। তাহলে যে তলের উপর দিয়ে আমরা আরেকটা বস্তুকে গতিশীল করার চেষ্টা করছি, এখানে এই যে দেওয়াল,
দেওয়ালের প্রকৃতিটা কি? দেওয়ালটা যদি বেশি মসৃণ হয় বা বেশি প্লেন হয় তার উপর ভিত্তি করে ঘর্ষণ বলটা হবে। অর্থাৎ তলের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে, তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু তলের বা বস্তুর তলের এমনি যে তলের উপর দিয়ে যাচ্ছে সেই তলের হতে পারে, কিংবা বস্তুটার যে তলের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে তলের প্রকৃতির উপর নির্ভর করে। তো এইটা আমরা পড়ছি বেসিক্যালি কিন্তু কঠিন পদার্থে এই রকম একটা যে ঘর্ষণ বল হয়। তো আমরা গ্যাসের মধ্যে, তরলের মধ্যেও ঘর্ষণ বল এক প্রকারের হয়, যেটা কিন্তু আমরা এখানে আলোচনা করছি না। সেই তরল পদার্থের মধ্যে আমরা যখন হাঁটাচলা করব, তরল পদার্থ বা এই যে বায়ুর মধ্য দিয়ে আমরা যখন দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করব, এই বায়ুর মাধ্যম কিন্তু আমাকে একটা বাধা বল দেবে। তো সেটাও কিন্তু আমরা সে প্রকারের বাধা বলটাকে আমরা বলবো সান্দ্রতা। তাহলে এই যে ঘর্ষণ বলটা কঠিনের ক্ষেত্রে যাকে আমরা ঘর্ষণ বল বলে বলছি, এটা তরল বা গ্যাসের ক্ষেত্রে সেই ঘর্ষণ বলটা কিন্তু অন্যভাবে ঘটে থাকে এবং তখন তার নাম আমরা বলবো হচ্ছে সান্দ্রতা। তাহলে তরল কিংবা গ্যাস এই যে মাধ্যমের মধ্য দিয়ে যখন অন্য কোনো বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে, ওই তরল বা গ্যাস তার বিরুদ্ধে যে বল প্রয়োগ করবে, সেক্ষেত্রে যে ঘর্ষণ বলটাকে বলবো যে সান্দ্রতা বল, সান্দ্রতা বা ইংরেজিতে বলে ভিসকোসিটি। তো এইটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, বা অন্য ক্লাসে যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে আরো বিষয় বিভিন্ন জানবে, সেখানে সান্দ্রতা বিষয়টা নিয়ে তোমরা জানবে। তো এইটাই হচ্ছে আজকের যে প্রাত্যহিক জীবনে আমাদের যে বিভিন্ন জীবনে, বিভিন্ন ব্যবহারিক জীবনে যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় এই ঘর্ষণ বলটা উৎপত্তি সাহায্য করছে, কোনো জায়গায় বাধা সৃষ্টি করছে, এবং এই ঘর্ষণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তার উৎপত্তির কারণ কি, এই সমস্ত বিষয়টা আজকে আমরা আলোচনাটা করলাম।